গতদিন আমরা যেটা পড়েছিলাম যে সভ্যতা সৃষ্টি থেকে মানুষের বিবর্তন, পৃথিবী সৃষ্টি থেকে মানুষের বিবর্তন এবং সভ্যতার একটা উন্মোচনের ধাপ আমরা প্রথম দিন দেখেছি। দ্বিতীয় ক্লাসেও আমরা ওইটা নিয়েই আলোচনা করেছি কম বেশি। এবারে সভ্যতা সৃষ্টির প্রাথমিক ধাপ হিসেবে আমরা যাকে পাবো, একেবারে প্রথমেই যে সভ্যতাটাকে আমরা পড়বো সেটি হচ্ছে মেহেরগড় সভ্যতা, যেটি ভারতের প্রাচীনতম সভ্যতা হিসেবে আমাদের কাছে পরিচিত আছে। এবারে এটি কিন্তু বর্তমানে ভারতের অবস্থানে নেই। এ অবস্থান করছে পাকিস্তানের কোয়েটা শহরে বা পাকিস্তান দেশে। পাকিস্তানের কোয়েটা শহর থেকে ১৫০ কিমি ১৫০ কিমি দূরে বেলুচিস্তানের কাচ্চি জেলার বলান গিরিপথের কাছে এর অবস্থানটা আমরা পাচ্ছি, এই মেহেরগড় সভ্যতার। এবং যেটি ঝোব নদীর তীরে। দেখো আমরা গত ক্লাসে যেটা বুঝেছিলাম যে ম্যাক্সিমাম মানুষ কিন্তু নদীর তীরবর্তী এলাকাতে এসে বসবাস শুরু করছে। একেবারে প্রাগৈতিহাসিক পর্ব থেকেই যদি আমরা ধরি, দেখবো যে নদী তীরবর্তী এলাকাতে বসবাসটা মানুষ বেশি করে করছে। কেন? নদী তীরবর্তী এলাকাতে তাদের জীবন জীবিকা, পশুপালন, কৃষিকাজ পদ্ধতি সবই তাদের কাছে সহজলভ্য হচ্ছে, যার জন্যই তারা কিন্তু নদী তীরবর্তী এলাকাতে এসে বসবাসটি শুরু করছে। ঠিক একইভাবে মেহেরগড় সভ্যতাতেও আমরা দেখব যে এটাও নদী কেন্দ্রিক একটি সভ্যতা হিসেবে গড়ে উঠছে। এর কিছু তথ্য আমরা জানবো যে এর বিস্তারটা যদি আমরা দেখি যে মেহেরগড় সভ্যতা কতটা জায়গা জুড়ে রয়েছে। প্রায় ৫০০ একর জায়গা জুড়ে মেহেরগড় সভ্যতার অবস্থান। এবং কি না, এর অবস্থানটা কোথায় আমরা যদি আবার রিপিট করি, যে পাকিস্তানের কোয়েটা শহর থেকে ১৫০ কিমি দূরে বেলুচিস্তানের কাচ্চি জেলার কাচ্চি জেলার বলান গিরিপথের কাছে এখানে বানানটা একটু ভুল হচ্ছে, ঝোব নদীর দক্ষিণ দিকে হবে, এটা ঝোব, ঝয় ওকার ভো, এটাকে একটু ঠিক করবে, ব্রাশটা কোথায়, এটা ঝোব ঝোব নদীর দক্ষিণ দিকে এটি অবস্থিত। তাহলে আমরা অবস্থানটা কি পড়লাম, যে পাকিস্তানের কোয়েটা শহর থেকে ১৫০ কিমি দূরে বেলুচিস্তানের কাচ্চি জেলার বলান গিরিপথের কাছে ঝোব নদীর দক্ষিণ দিকে এর অবস্থান মেহেরগড়ে। তাহলে আমরা এটা পরিষ্কার আমাদের কাছে, এটি বর্তমানে ভারতের মধ্যে নেই, পাকিস্তানের এতে রয়েছে। এবারে এটা আবিষ্কার হচ্ছে ১৯৭৪ খ্রিস্টাব্দে এটি আবিষ্কার, এই সভ্যতাটার আবিষ্কার বা খোঁজ পাওয়া যাচ্ছে। এটির আবিষ্কার যিনি করছেন তার নাম কি না, ফরাসি প্রত্নতত্ত্ববিদ বা ফ্রান্সিজ আর্কিওলজিস্ট যদি আমরা বলি, জা ফ্রাসোয়া জারেজ বা জারিজ, যাই বলি না কেন, জা ফ্রাসোয়া জারেজ, যেটি পাকিস্তানের প্রত্নতত্ত্ব বিভাগের সাথে এই ব্যক্তি যুক্ত, যিনি কিন্তু ফ্রান্সের প্রত্নতত্ত্ববিদ ছিলেন এবং পাকিস্তানের যে প্রত্নতত্ত্ববিদ কিনাকে সহযোগিতা করেছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছেন রিচার্ড মিডো। পাকিস্তানের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান ছিলেন রিচার্ড মিডো। এই রিচার্ড মিডোর সহযোগিতায় এই মেহেরগড় সভ্যতার আবিষ্কারটা পাওয়া গেছে। তাহলে দেখো এখানে আমরা কয়েকটা তথ্য পেলাম, যেটি হচ্ছে পাকিস্তানের কোয়েটা শহরে এর অবস্থান, ঝোব নদীর তীরে মেহেরগড় সভ্যতা গড়ে উঠেছে, বালুচিস্তানের কাচ্চি জেলার বলানগিরি পথের কাছে, এবং এর আবিষ্কারটা করেছেন 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতত্ত্ববিদ জা ফ্রাসোয়া জারিজ এবং রিচার্ড মিডোর সহযোগিতায়। রিচার্ড মিডোটা কে, তার আরেকটা ডেজিগনেশন আমরা পাচ্ছি, যেটা হচ্ছে প্রত্নতত্ত্ব বিভাগের তিনি প্রধান, যিনি কিন্তু পাকিস্তানের, আর এই ফ্রাসোয়া জারেজ হচ্ছেন ফ্রান্সের ফরাসি প্রত্নতত্ত্ববিদ। এই দুটোর মধ্যে ডিফারেন্সটা মাথায় রাখতে হবে, একজন হচ্ছেন ফ্রান্সের প্রত্নতত্ত্ববিদ আর একজন হচ্ছেন পাকিস্তানের প্রত্নতত্ত্ববিদ। এবার এর আনুমানিক একটা সময়কাল কত, আনুমানিক সময়কাল হচ্ছে ৭০০০ বিসি থেকে ২০০০ বিসি। ৭০০০ বিসি থেকে ২০০০ বিসি হচ্ছে আনুমানিক সময়কাল। এখানে কিন্তু প্রায় লিখবে বা আনুমানিক কথাটা লিখবে, ঠিক আছে, প্রায় বা আনুমানিক। ৭০০০ বিসি থেকে ২০০০ বিসি এর সময়কাল এই মেহেরগড় সভ্যতার। এবারে এই ৭০০০ বিসি থেকে ২০০০ বিসি যদি আমরা ধরে নিই, তাহলে এটা খেয়াল করে বলতো এটা কোন
সময়ের সভ্যতা হবে, যেটা আমরা গত কয়েকটা ক্লাসে পড়েছি। যেমন ৭০০০ বিসি থেকে ২০০০ বিসির যে টার্মটা, আমরা কোন সময়কালে বা কোন পর্বে আমরা ফেলতে পারি, কোন যুগের অন্তর্গত করতে পারি এটাকে, এই সভ্যতাটাকে? কেউ পারবে? আমি আবার রিপিট করছি প্রশ্নটা। যেমন এই যে ৭০০০ বিসি থেকে ২০০০ বিসি সালটা, এটা কোন যুগে আমরা ফেলবো? গতদিন আমরা পড়েছি গত দুটো ক্লাসে এই মেহেরগড় সভ্যতাকে। আমি কি বলে দেব? আচ্ছা, আমি বলে দিচ্ছি যে এর সময়কালটা যদি ৭০০০ বিসি থেকে ২০০০ বিসি মধ্যে ধরি, তাহলে দেখো এটা আমরা নব্য প্রস্তর যুগের সভ্যতা বলতে পারি। নিওলিথিক এজ, নিওলিথিক এজ পার্টটা আমরা দেখেছিলাম কত, ঠিক এই রকম সময় পড়বে। এবং এটাকে আমরা তাম্রপ্রস্তর যুগের সভ্যতাও বলতে পারি, কারণ নব্যপ্রস্তর যুগেরই আরেকটি অংশই হচ্ছে তাম্রপ্রস্তর যুগ। মানে ওই সময় পর্বটা প্রায় একই সময়ের মধ্যে চলে আসছে। এটাকে আমরা নব্যপ্রস্তর যুগীয় সভ্যতা বা তাম্রপ্রস্তর যুগীয় সভ্যতা বলতে পারি। এই সভ্যতাটা কেমন ছিল? না, এই সভ্যতাটা ছিল গ্রাম কেন্দ্রিক, এটা গ্রামীণ সভ্যতা। মেহেরগড় সভ্যতা যদি প্রশ্ন দেয় যে মেহেরগড় সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা, নগরীয় সভ্যতা, শহরীয় সভ্যতা, আরেকটা কিছু, তখন আমাদেরকে উত্তর করতে হবে এটি গ্রামীণ সভ্যতা। দেখো প্রত্যেকটা তথ্যই কিন্তু গুরুত্বপূর্ণ এবং এখান থেকে বহু প্রশ্ন আমরা প্রত্যেক পরীক্ষাতে পেয়ে থাকি। এর অবস্থান আমরা জানলাম, এর আবিষ্কারক আমরা জানলাম, আবিষ্কারের সাল আমরা জানলাম, এর সময়কাল আমরা জানলাম, এটি কোন কাল পর্বের অন্তর্গত এই সভ্যতা আমরা জানলাম, এবং এই সভ্যতাটার রূপরেখা কেমন সেটা আমরা জানলাম। এবারে এখানকার মানুষজন কি জীবিকার উপরে নির্বাহ করত, কিসের ওপর এদের আয় উপার্জন হতো? না, বেসিক্যালি মানুষ শিকার, পশুপালন এবং কৃষি, কৃষি পদ্ধতির উপরে, পশুপালনের উপরে এবং শিকার করে এরা নিজেদের জীবন নির্বাহ করত। কারা? না, মেহেরগড় সভ্যতার মানুষ। তাহলে আমরা কি কি জেনেছি? এর অবস্থান জেনেছি, আবিষ্কার জেনেছি, সময়কাল জেনেছি, কালপর্ব জেনেছি, এবং সভ্যতাটা কেমন ধরনের ছিল সেটি আমরা জেনেছি, এবং জীবিকা জেনেছি। নেক্সট আমরা জানবো যে এখানকার মানুষ, মেহেরগড় সভ্যতার মানুষ বেসিক্যালি কি খেত, খাদ্যের তালিকায় এদের কি ছিল। সেই খাদ্যর তালিকা যদি আমরা দেখি, যে এরা কিন্তু খাদ্যটা জোগাড় করতো কৃষি পদ্ধতির মধ্য দিয়ে। কেন? আমরা গতদিন কি দেখেছি যে কৃষিকাজ পদ্ধতিটা কিন্তু নিওলিথিক এজে একটা খুব ভালোভাবেই চলে আসছে। এটা একেবারে কি বলবো, এটা স্বতঃস্ফূর্ত একটা কৃষি পদ্ধতি, বা একটা কি বলি, যে ব্যাপক একটা প্রচলন কৃষি পদ্ধতির নিওলিথিক এজে কিন্তু চলে আসছে। এবং এই নিওলিথিক পর্বেরই সভ্যতা হচ্ছে মেহেরগড়। তখন তারা খাদ্যের তালিকায় কি বেছে নিয়েছে? গম, বার্লি, যব, এগুলা কিন্তু তাদের খাদ্যের তালিকায় চলে আসছে, গম, যব, বার্লি। এবং এখানে কৃষি আর একটা লিখে রেখেছি কেন? দেখো এই মেহেরগড় সভ্যতাতেই প্রথম কিন্তু কার্পাসের ব্যবহারটা শুরু হচ্ছে, কার্পাস চাষ, কার্পাস বা তুলা, এই তুলা চাষটা প্রথম এখানে মেহেরগড় সভ্যতাতে প্রথম দেখা যাচ্ছে। এবং তুলো বীজ প্রথম আবিষ্কৃত হচ্ছে। দেখো তুলার সাথে সম্পর্কযুক্ত, এটা মনে রাখতে কোনো অসুবিধা হবে না। কার্পাস এবং তুলো বীজ এই মেহেরগড় সভ্যতাতে প্রথম দেখা যাচ্ছে প্রচলনটা। তাহলে খাদ্যের তালিকায় আমরা কি কি পেলাম? প্রধান কয়েকটা খাদ্য আমরা লিখেছি, গম, বার্লি, যব। এবং কৃষি পদ্ধতির ক্ষেত্রে একটা নতুন কৃষি আসছে এই মেহেরগড় সভ্যতায়, যার নাম হচ্ছে কার্পাস বা তুলো। এবারে এর কেন্দ্র সমূহতে যদি আমরা যাই, যে মেহেরগড় সভ্যতা কোন কোন কেন্দ্রের উপর ভর করে গড়ে উঠেছিল, তার অনেকগুলো অঞ্চল রয়েছে। তার মধ্যে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ গুলাকে নিয়েছি। যেটা দেখো মেহেরগড়, তার মধ্যে একটা অন্যতম কেন্দ্র। কোট দিজি বলে একটা জায়গা, কয়কার টো দয়ে হস্যই বর্গের যে দীর্ঘই, কোট দিজি বলে একটা জায়গা।
এবং আরো যদি বলি কিলিগুল, কিলিগুল বয় হস্যে লয় হস্যে গুল, বয়ে হস্যৌ ল, কিলিগুল। এবং কিলিগুল মোহাম্মদ যে জায়গাটা, আরেকটা হচ্ছে রানাঘুন্ডাই, গুমলা, আঞ্জিরা, মুন্ডিগাক, এই ধরনের কেন্দ্র কিন্তু আমরা এখানে দেখব। তাহলে আমরা কি কি পড়লাম কেন্দ্র সমূহের মধ্যে? মেহেরগড়, কোটদিজি, কিলিগুলা বা কিলিগুল মোহাম্মদ, রানাঘুন্ডাই, গুমলা, আলজিরা এবং মুন্ডিগাক। তার মধ্যে মেন একটা জায়গা বা প্রধান একটা কেন্দ্র হচ্ছে মেহেরগড়। মেহেরগড়, কোটদিজি, কিলিগুল মোহাম্মদ, রানাঘুন্ডাই, গুমলা, আঞ্জিরা আর মুন্ডিগাক। এখানকার মানুষ আমরা প্রথমেই একটা আঁচ পেয়েছি যে এরা কৃষি পদ্ধতিতে পারদর্শী, এরা খাদ্য তৈরিতে পারদর্শী, এরা কি বলবো, এরা কেন্দ্র গড়ে তুলেছে, একটা একটা গোষ্ঠীবদ্ধ সমাজ গড়ে তুলেছে। তাহলে এরা বসতিটা কিভাবে বসবাস করতে শুরু করছে দেখো। এদের কিন্তু প্রাথমিকভাবে মেহেরগড় সভ্যতার মানুষ একটা অস্থায়ী বাসস্থানের মধ্যে এরা থাকতো, অস্থায়ীভাবে কোনো জায়গাতে এরা টিকেনি প্রথমে। আজকে এই যাযাবর প্রবৃত্তির, কিন্তু ধীরে ধীরে যত সময় গড়িয়েছে দেখা গেছে কি যে তারা স্থায়ী বাসস্থান করে নিতে পেরেছে। যদি এই উদাহরণটাকে আমরা ওই প্রথম দিনের ক্লাসের সাথে একটু লিঙ্ক করার চেষ্টা করি, দেখো যে পেলিওলিথিক এজ থেকে নিওলিথিক এজ, পেলিওলিথিক এজে মানুষ আমরা জেনারেলি কি দেখলাম যে ওই সময় অরণ্যবাসী ছিল, বনে জঙ্গলে ঘুরে বেড়াতো। আবার মেসোলিথিক পর্বে গিয়ে মানুষ কি করলো, গুহা নির্মাণ করতে শুরু করছে, মানে বাসস্থানের একটা প্রাথমিক ধাপ তারা তৈরি করে নিচ্ছে। এবং নিওলিথিক পর্বে গিয়ে মানুষ কিন্তু ধীরে ধীরে কি দেখা যাচ্ছে যে গৃহবাসী হচ্ছে। দেখো অরণ্যবাসী, গুহাবাসী, তারপরে গৃহবাসী, এই যে এইভাবে তাদের কিন্তু স্থায়িত্বটা ধীরে ধীরে বাড়ছে, বাসস্থানের একটা জায়গা তাদের মধ্যে তৈরি হচ্ছে। ঠিক একইভাবে মেহেরগড় সভ্যতার মানুষ অস্থায়ী বাসস্থান থেকে স্থায়ী বাসস্থানে তারা কিন্তু ফিরছে। আচ্ছা, এবারে আমরা বসতি বুঝলাম। বসতি পড়ার পরে আমরা জানবো যে তারা একটু আগে আমরা লিখেছি বা আলোচনা করলাম যে পশুপালন তারা শিখেছে। এবার গৃহপালিত পশুর মধ্যে কাদেরকে প্রাধান্য দিয়েছে সেগুলো আমাদেরকে জানতে হবে, যে তারা কোন পশুগুলাকে ঘরে নিয়ে এসে পুষেছে। বাস্তব পাতি কথা হচ্ছে এটা। এই গৃহপালিত পশুর মধ্যে কি গরু, ভেড়া, ছাগল, কুকুর, ষাঁড়। গরু, ভেড়া, ছাগল, কুকুর, ষাঁড়। তাহলে এই ধরনের পশুকে তারা কিন্তু পোষ মানিয়েছে। গরু একেবারেই সব থেকে মানে কি বলবো, পশুপালনের একটা প্রাথমিক ধাপে আমরা জেনারেলি দেখেছি যে বহু সভ্যতার মানুষই আমরা পরে পরেও দেখবো গরুকে খুবই প্রাধান্য দিয়েছেন। গরু, ভেড়া, ছাগল এই ধরনের তিনটি পশুকে। এবং এখানে আরো ব্যতিক্রমে আমরা পাচ্ছি কুকুর এবং ষাঁড়। এই মেহেরগড় সভ্যতাতে কি দেখা গেছে, শস্যাগারের ক্ষেত্রে শস্যাগারও কিন্তু ছিল। শস্যাগার কেন, আমরা যদি ধরো আমাদের এখন জেনারেলি দেখছি ধান কাটার সময় চলছে, এই যে ধান কাটা হচ্ছে, ধানকে তো মজুত রাখতে হবে, ধান তো ঝাড়াইয়ার সঙ্গে সঙ্গে হবে না। এখন তোমরা বলবে যে অত্যাধুনিক মেশিন বেরিয়ে গেছে, একেবারে জমিনের মধ্যে ক্ষেতিবাড়ি সাথে সাথেই ধান কাটা ঝাড়া সব হয়ে যাচ্ছে, কিন্তু সেই সময় দেখা যাচ্ছে যে শস্যটাকে মজুত করে রাখা হতো। তার জন্য কিসের গুরুত্ব ছিল, শস্যাগার। এই মেহেরগড় সভ্যতার মানুষ কিন্তু শস্যাগারও তৈরি করেছিল। কিসের জন্য করতো এটা, না খাদ্যশস্য সঞ্চয়ের জন্য দরজাবিহীন শস্যাগারের নিদর্শন পাওয়া গেছে। দরজা খোলা, দরজা মানে দরজা থাকতো না, এই ধরনের শস্যাগার কিন্তু মেহেরগড়ে পাওয়া গেছে। এবং এই যে ধরো আমরা ধানটা ঝাড়াই করলাম, ধানটা মজুত করলাম, যাই বলি শস্যাগারে রাখলাম, তাহলে সেটাকে তো আমাকে বিক্রি করতে হবে, সেটা তো আমার আয় উপার্জনের একটা রাস্তা হবে কৃষি পদ্ধতি। এই এরপরে তারা কিন্তু ব্যবসা বাণিজ্য ধীরে ধীরে জয়েন করছে, ব্যবসা বাণিজ্যতে তারা আসছে। কি দেখা যাচ্ছে দেখো, ব্যবসা বাণিজ্যের মধ্যে কিন্তু দেশীয় এবং বৈদেশিক বাণিজ্য, যেটাকে আমরা বলি অন্তঃবাণিজ্য এবং বহির্বাণিজ্য। মানে দেশের লোকের সাথে, ধরো আমার বাড়িতে পটল হয়েছে, আমি কি করব, আমার নিকটবর্তী কোনো বাজারে গিয়ে বিক্রি করব, এবং সেই পটলটা খুব বেশি উদ্বৃত্ত হয়েছে, অনেক বাড়তি হয়েছে, সেটা কি করব, আমি বাইরের দেশে বিক্রি করব, বাইরের বাজারে বিক্রি করার চেষ্টা করব। ঠিক মেহেরগড় সভ্যতার মানুষের মধ্যে আমদানি রপ্তানি দুটোই, দেশীয় এবং বৈদেশিক উভয় বাণিজ্য কিন্তু এই সময় ছিল। এবারে এই ব্যবসা বাণিজ্যের আরেকটা আমরা কি দেখবো, যে দুটো জিনিসকে আমরা এখানে লিখেছি যেটা পরীক্ষাতে খুব দেয়, যে মধ্য এশিয়া বা পারস্য থেকে টারকোয়েজ আমদানি করা হতো। টারকোয়েজ, টয় আকার, ট ফর টিয়া পাখি, কয়ে রেপ ওকার,
কো ফর কলকাতা, অন্তস্থ একার বর্গেজ্য। টার্কোয়েজ, এই টার্কোয়েজ আমদানি হতো মধ্য এশিয়া বা পারস্য থেকে। এগুলো প্রশ্ন আছে যে টার্কোয়েজটা মেহেরগড় সভ্যতার মানুষ কোথা থেকে আমদানি করত, কোথা থেকে আমরা জানলাম মধ্য এশিয়া বা পারস্য থেকে। আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আমি আরো এগাবো। কথা কি বোঝা যাচ্ছে? রেসপন্স করো। ঠিক আছে, এবারে দেখো এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা কি দেখছি, আফগানিস্তান থেকে বৈদির্য মুনি বলে একটি পাথর, এই বৈদির্য মুনি আমদানি করা হতো। বয়ে ঐকার দয়ে দীর্ঘ বা হস্য যাই লিখি, দয়ে দীর্ঘ বানানটা ঠিক হবে, অন্তস্থ জয়ে রেপ জফলা মো দন্তের নয় হস্যই, বৈদুর্য মণি এক পাথর, এটা আমদানি করা হতো। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা পড়েছি সেটাকে যদি আমরা ছোট্ট করে একটা সামারাইজ করার চেষ্টা করি, সেটা কি দেখবো, যে মেহেরগড় সভ্যতা ছিল এক ভারতের সর্বপ্রাচীন সভ্যতা। আমি যদিও শেষ করিনি, আবার কন্টিনিউ করব। মেহেরগড় সভ্যতা ছিল সর্বপ্রাচীন সভ্যতা, যেটি 500 একর জায়গা নিয়ে গড়ে উঠেছে। এবং এখানে তোমার 1974 এই সভ্যতার আবিষ্কার হচ্ছে। ফরাসি প্রত্নতত্ত্ববিদ ফ্রাঁসোয়া জারেজ এবং পাকিস্তানের কি বলে প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান রিচার্ড মিডো, ইনাদের সহযোগিতায় এই সভ্যতার আবিষ্কার হচ্ছে, যার সময়কাল আমরা পড়লাম 7000 বিসি থেকে 2000 বিসি, যার কালপর্ব আমরা দেখলাম যে এটি নব্যপ্রস্তর যুগীয় সভ্যতা, বা আমরা ব্যাখ্যা করতে পারি তাম্রপ্রস্তর যুগীয় সভ্যতা। এবং এই সভ্যতাটা নিছক গ্রাম কেন্দ্রিক ছিল, এবং এখানকার জীবিকা ছিল পশুপালন, কৃষিকাজ এবং শিকার পদ্ধতি। খাদ্যের তালিকায় এরা বেছে নিয়েছিল গম, জব, বার্লি। কৃষি পদ্ধতিতে এখানে প্রথম যে চাষটা, একটা ব্যতিক্রমী চাষ এখানে তৈরি হয়েছে, শুরু হয়েছিল, সেটি হচ্ছে কার্পাস বা তুলার চাষ। এবং এই মেহেরগড়েই প্রথম তুলা বীজের নিদর্শন পাওয়া গেছে বা আবিষ্কৃত হয়েছে। এর বিভিন্ন কেন্দ্র সমূহ আমরা পড়েছি, মেহেরগড়, কোটদিজি, গুমলা, তানজিরা, মুন্ডিগাক, এই ধরনের অঞ্চল। এবং বসতি নির্মাণের ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে দেখলাম এরা নদী তীরবর্তী এলাকাতে বসবাস করছিল। ধীরে ধীরে অস্থায়ী থেকে স্থায়ী বসতিতে এদের মধ্যে একটা পরিবর্তন হচ্ছে বা একটা বিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। গৃহপালিত পশুর মধ্যে এরা প্রায়োরিটি দিয়েছিল কাদেরকে, গরু, ভেড়া, ছাগল, কুকুর, ষাঁড়। এতটা পর্যন্ত আমরা পড়েছি। দ্বিতীয়ত দেখেছি যে আমরা শস্যাগারের ক্ষেত্রে খাদ্যশস্য সঞ্চয় বা মজুত করে রাখার জন্য তারা শস্যাগারের উপরে গুরুত্ব দিয়েছিল। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেশীয় এবং বৈদেশিক বাণিজ্য দুটোতেই গুরুত্ব দিয়েছে। এবং মধ্য এশিয়া থেকে আমরা ওই কি বলে বা পারস্য থেকে টার্কোয়েজ পাথর, এবং আফগানিস্তান থেকে বৈদির্য মুনি নামক পাথর এসছে। তাহলে আমি নেক্সট আগে এগোই। এতটা আমরা আলোচনা করেছি। এবারে এর সীমানা যদি আমরা দেখি, এর সীমানা কি আসবে, দেখো এটাকে যদি আমরা একটু এইভাবে করে নেওয়ার চেষ্টা করি, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। এর ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথে আমরা কি দেখব না, ইস্টে তোমার চলে আসছে হিমালয় পর্বতমালা, হিমালয় মেহেরগড়ের পূর্ব দিকটায়। এবং এর পশ্চিম দিকে চলে আসবে ইরাক, ইরান। ইরাক, ইরান, এটা আমরা পশ্চিম দিকে পেয়ে যাচ্ছি। তাহলে পূর্ব দিকে কি পাচ্ছি, হিমালয়, পশ্চিম দিকে পাচ্ছি ইরাক, ইরান, নর্থে উত্তর দিকটাই পাবো আমরা কারাকোরাম পর্বতমালা। এবং সাউথের দিকটা একেবারে নিচে, সেটা আমরা কি পাবো, মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো, এই যে তাহলে আমরা পূর্বে কি পেলাম, হিমালয়, পশ্চিমে কি পেয়েছি, ইরাক, ইরান, উত্তরে পেয়েছি কারাকোরাম, এবং
দক্ষিণে পেয়েছি মহেঞ্জোদারো। এবারে এই যে মেহেরগড় সভ্যতার এত কিছু তথ্য আমরা জানছি, বুঝছি বা পেয়েছি, এটা বেসিক্যালি আমরা সোর্স অফ হিস্ট্রির উপরে নির্ভর করে পেয়েছি। কিন্তু এই সোর্স অফ হিস্ট্রিটা আসছে কিসের মাধ্যমে? কেউ তো মন গড়া কথা বলে দিতেই পারে। আজ থেকে ৭,০০০ বিসির কথা আলোচনা করছি, কত বছর আগে ভাবো। তাহলে এটা একটা পদ্ধতি রয়েছে, এটা 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 পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়েই এটা এই তথ্যগুলাকে আমরা আসতে পারছি। সেই দুটো পদ্ধতি হচ্ছে, একটা হচ্ছে ডেন্ড্রোক্রোনোলজি, তোমরা এই দুটো পদ্ধতির সাথে হয়তো নাম শুনেছো, আর একটা হচ্ছে রেডিও কার্বন 14 এবং ডেন্ড্রোক্রোনোলজি। এই ডেন্ড্রোক্রোনোলজি এবং রেডিও কার্বন 14 পদ্ধতির মাধ্যমে এই সভ্যতাটার প্রাচীনোত্তর প্রমাণ আমরা দিতে পারছি। যেমন ধরো একটা পুরনো ইট, সেই ইটটা আমরা রেডিও কার্বন পদ্ধতির মাধ্যমে প্রমাণ করতে পারবো যে এটা আনুমানিক এত বছর আগের পুরনো ইট। ঠিক আছে, এই দুটো পদ্ধতির মাধ্যমে মেহেরগড় সভ্যতার প্রাচীনত্বকে আমরা পাচ্ছি। এবং এখানকার মৃতদেহ সৎকারটা আমরা পূর্বে যেরকম দেখেছিলাম অন্ত্যেষ্টি ক্রিয়া ছিল, এখানে কিন্তু সম্পূর্ণরূপে সমাধিস্থ করা হচ্ছে। এবং সমাধিস্থ করা হচ্ছে কিভাবে? একটা পদ্ধতি, যে একটা মানুষকে হাঁটু ভাঁজ করে তাকে ওয়ান সাইড, মানে যেরকম আমরা কাত হয়ে শুয়ে থাকি সেইভাবেই তাকে কিন্তু সমাধিস্থ করা হচ্ছে। এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে যে এই সমাধিতে তার সারা জীবনের আয় ইনকামের যা নমুনা বা তার আসবাবপত্র বিভিন্ন কিছু সেই সমাধির সাথে, ওই মৃতদেহর সাথে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। এটা একটা প্রথা ছিল সমাধি করার। এবারে এই মেহেরগড় সভ্যতা, এটি কি না, এটি প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতা। এই প্রাক ঐতিহাসিক যুগের একটা অন্যতম বৈশিষ্ট্য আমরা পেয়েছিলাম কি গত ক্লাসে, না প্রাক ঐতিহাসিক যুগে এখানে হিস্টোরিক্যাল এভিডেন্স কোনো কিছু পাওয়া যায়নি, কোনো লেখালেখি শুরু হয়নি। এবং এই প্রাক ইতিহাস বা প্রি হিস্ট্রি কথাটা ব্যবহার করেছিলেন কে? ড্যানিয়েল উইলসন। এবং আমরা ফরাসিতে এই ভাষাটাকে দেখেছিলাম, প্রি হিস্ট্রি কথাটিকে ব্যবহার করেছিলেন কে? না পল তুর্নাল নামক একজন ব্যক্তি। তাহলে এই মেহেরগড় সভ্যতাকে আমরা অন্য কোন যুগের সাথে তুলনা করছি? প্রাক ঐতিহাসিক। এক্ষুনি আমরা বললাম এটা তাম্রপ্রস্তর যুগীয় সভ্যতা, নিওলিথিক বা নব্যপ্রস্তর যুগের সভ্যতা। এবং দুটো পর্বকেই একেবারে সামারি করতে গিয়ে তখন এটা আমরা দেখছি যে এটা প্রাক ঐতিহাসিক যুগে চলে যাচ্ছে। এবং এটি হচ্ছে ভারতের সব থেকে প্রাচীনতম সভ্যতা হচ্ছে এই মেহেরগড় সভ্যতা। এবং এই মেহেরগড় সভ্যতা সম্পর্কে প্রথম যেখানে আলোচনা করা হয়েছে 1980 সালে, খেয়াল করে দেখো 1974-এ এটির আবিষ্কার করছেন জা ফ্রাঁসোয়া জারেজ। কিন্তু 1980-তে এইটাকে নিয়ে সর্বতভাবে আলোচনা হয়েছে সায়েন্টিফিক আমেরিকান পত্রিকায়। এই সায়েন্টিফিক আমেরিকান পত্রিকায় প্রথম মেহেরগড় সভ্যতার সম্পর্কে বা এই সভ্যতা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এবং এই সভ্যতায় সবচেয়ে বেশি যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সুমের থেকে কুমোরের চাকা আমদানি হয়েছে। তাহলে কুমোরের চাকা মেহেরগড় সভ্যতায় কোথা থেকে আসছে যদি প্রশ্ন দেয়, আমরা পেয়ে যাব সুমের থেকে। তাহলে দেখো এটা একটা বাণিজ্যের মধ্যে পড়ছে, যেটাকে আমরা বৈদেশিক বাণিজ্যের অন্তর্গত করতে পারি। এবং এই যে সভ্যতাটার যে পর্বগুলা বা বিন্যাসগুলা বা সভ্যতাটাকে যে আমরা বিভিন্ন ভাবে পেয়েছি, যার ধাপ হচ্ছে 7টি। এই যে 7,000 থেকে আমরা জেনেছিলাম 7,000 থেকে 2,000, এইটা তো তার মেহেরগড়ের পুরো ইন টোটাল একটা এরিয়া বা সময়কাল। এই 7,000 থেকে 2,000 এটা 7টা ধাপে আমরা কিন্তু মেহেরগড় সভ্যতাটাকে পাচ্ছি। এবং এই সভ্যতায় আমরা সব থেকে বেশি যেটার উপরে গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে বয়ন শিল্প। তাঁত বোনা, তাঁত হয়তো এসেছে কিনা আমাদের জানা নেই, কিন্তু বয়ন শিল্প বোনা একটা কি বলে পোশাক আশাকের একটা প্রভাব বা ব্যবহার এই সময় দেখা যাচ্ছে। বয়ন শিল্পের বিকাশ এই সময় একটা গুরুত্বপূর্ণ ভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এই একটা সুন্দর সভ্যতা যার অবস্থান ভারতের অন্তর্গত ছিল, যেটিও বর্তমানে আমাদের ভারতের অন্তর্গত নেই, আমাদের দুর্ভাগ্য। এবারে সেই এত সুন্দর একটা সভ্যতাকে আমরা কিন্তু হারিয়ে ফেলছি আনুমানিক 2600 বা 2600 খ্রিস্টপূর্বাব্দে। এত সুন্দর একটা সভ্যতা যার দেখো এত বছর আগে মানুষ কত অ্যাডভান্স ছিল, কৃষি পদ্ধতি থেকে শুরু করে, শস্যাগার থেকে শুরু করে, পশুপালন থেকে শুরু করে, বয়ন শিল্প থেকে শুরু করে সবই কিন্তু আমরা ছিল এই সভ্যতায় কিন্তু পুরোপুরি ভাবে হারিয়ে ফেলছি 2600 খ্রিস্টপূর্বাব্দে। আরেকটা আমি তথ্য তোমাদের বলি, দেখো দুর্ভাগ্য কেন বললাম,
বা এটাকে আমরা সৌভাগ্য হিসেবেও দেখাতে পারি। এটা ভারতের মধ্যে অবস্থান নেই, কিন্তু ভারত এর আর্কিওলজিক্যাল যে একটা তথ্য বা তার সম্পর্কে প্রত্নতাত্ত্বিক যে খোঁজ এখনো চালিয়ে যাচ্ছে বা তার বিষয়ে যা খরচ করছে, পাকিস্তানে এটা অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও পাকিস্তান কিন্তু এর খোঁজ বা এর উপরে গুরুত্ব ততটা দিচ্ছে না। আমাদের হারিয়ে যাওয়া সভ্যতা যেটা আমাদের মধ্যে নেই এখন, তাকেও আমরা তার গুরুত্ব দিচ্ছি, তার ইম্পর্টেন্স দিচ্ছি, সেই সভ্যতার খোঁজ চালাচ্ছি, সেই সভ্যতা সম্পর্কে আমরা আজকে পড়ছি, আলোচনা করছি, কিন্তু পাকিস্তান সেই গুরুত্ব তেমন ভাবে দিচ্ছে না। তাই সেটা আমাদের দুর্ভাগ্য বলতে পারো বা সৌভাগ্য বলতে পারো। এবারে এর পতনটা আমরা দুটো কারণে, মেনলি বেসিক্যালি দুটো কারণে এখানে দেখাচ্ছি, অনেক কারণ রয়েছে। কি না, বহিঃশত্রুর আক্রমণ। আমরা জানি যে আর্য অনার্য এই যে দুটো ভাগ, আর্যরা যারা সপ্ত সিন্ধু অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করতে গিয়ে তারা তাদের ঘাঁটি গেড়ে নিয়েছিল, কিন্তু ধীরে ধীরে কি দেখা যাচ্ছে, অনার্যরা বা দ্রাবিড় জাতি গোষ্ঠী তারা কিন্তু ভারতবর্ষে ঢুকলো। এই অনার্যরা কিন্তু আর্যদের সাথে ম্যাচ খাইয়ে নিতে পারেনি, বা আর্যরা তাদের জায়গা ছেড়ে দেয়নি অনার্যদেরকে, তাই স্বাভাবিকভাবেই এদের মধ্যে যুদ্ধ বেঁধেছে। এবং অনেক ঐতিহাসিক বলছেন যে এই সভ্যতাটা আর্য অনার্যদের ওই যুদ্ধের কারণে বা বহিঃশত্রুর আক্রমণের কারণে এর কিন্তু পতন ঘটে যাচ্ছে। আমরা দেখেছি এর কেন তারা ঐতিহাসিকেরা বলছেন, তার কারণ কি না, সেখানে দেখাচ্ছেন মাথার খুলি পাওয়া গেছে, ওই মাথার খুলিতে বড় বড় মানে আঘাত, মাথায় আঘাতের চিহ্ন, সেই চিহ্ন দেখে মনে করছেন যে এটা বড় পাথর বা লোহা জাতীয় মানে বড় শক্ত কিছু উপর দিয়ে তার মাথার উপরে আঘাত করা হয়েছে। এইভাবেই বহিঃশত্রুর আক্রমণের কারণে মেহেরগড় সভ্যতার পতন ঘটেছে বলে অনেক ঐতিহাসিক ব্যাখ্যা করেছেন। এবং আরেকটা কি না, প্রাকৃতিক বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়ের কারণেও প্রকৃতিগত কারণেও এর এই সভ্যতাটাকে আমরা হারিয়ে ফেলেছি, সেটা অনেক ঐতিহাসিক বলছেন। এবং জলবায়ুর পরিবর্তন, অনেক সময় কি হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে খরা হয়েছে, এর ফলে এই সভ্যতার পতন ঘটেছে বলে আমরা অনেক ঐতিহাসিকের তথ্য থেকে জানতে পারছি। তাহলে মোটামুটি ভাবে মেহেরগড় সম্পর্কে আমরা ধারণা পেলাম। এখান থেকে যেগুলো প্রশ্ন আমাদেরকে দেয়, যে এর অবস্থানটাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, মেহেরগড়ের এর সময়কালকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, এর কোন পদ্ধতির মাধ্যমে মেহেরগড় সভ্যতার আবিষ্কার, পরীক্ষণ পদ্ধতি, সেটার উপরে গুরুত্ব দিতে হবে। ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে কি কি, এই যে বললাম বৈদুর্যমণি এবং মধ্য এশিয়া থেকে টার্কোয়েজ, এই তথ্যগুলোর উপরে গুরুত্ব দিতে হবে। এবং এটি সম্পর্কে প্রথমত কোথায় এর আলোচনা আমরা পাচ্ছি, যেটা আমরা জানলাম যে 1980 সালে আমেরিকান সায়েন্টিফিক আমেরিকান পত্রিকায় এর প্রথম নিদর্শন পাওয়া যাচ্ছে। এবং এর সময়কালে গুরুত্ব দিতে হবে, এই সভ্যতাটা কেমন সেটি গুরুত্ব দিতে হবে, এর কয়েকটা কেন্দ্র সমূহ সম্পর্কে আমাদেরকে গুরুত্ব দিতে হবে।